পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের সব সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ। 15 আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে আরও সুসংগঠিত হওয়ার তাগিদ। টাকার ভাগাভাগির দ্বন্দ্বে খুন হয় এমপি আনার। কিলিং মিশনের চুক্তি হয় 5 কোটি টাকায়। তদন্তে ভারতীয় পুলিশের স্পেশাল টিম। এমপি আনার হত্যায় গোয়েন্দা ব্যর্থতায় দায় এড়াতে পারে না ভারত। উল্টোটা হলে চাপে পড়ত বাংলাদেশ, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সালাম মুর্শিদি সহ বাফুফে 5 কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা। সোহাগ সহ 3 জন পৃথক মেয়াদে নিষিদ্ধ। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সকল স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দেন। আবেদনের সঙ্গে বেনজির আহমেদের সম্পদের 17 পৃষ্ঠার তালিকাও আদালতে জমা দেন দুদক কর্মকর্তা। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় আরও জানাচ্ছেন মাজহারুল ইসলাম। এপ্রিল মাসের শুরুর দিকে একটি দৈনিক পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের নামে বেনামে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ চাকরি জীবন শেষে 2022 সালে অবসরে যান পুলিশের সাবেক আইজি। অবসরের পরই বেরিয়ে আসে তার সম্পদের নানা তথ্য। এসব ঘটনার প্রেক্ষিতে সাবেক আইজি বেনজির আহমেদের নামে বেনামের সম্পদের তথ্য অনুসন্ধান করে দুদক। অনুসন্ধান শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে নামে বেনামে শত শত কোটি টাকার সম্পত্তি অর্জন করেছে। এসব সম্পত্তি তিনি স্থানান্তর, বিক্রি ও বিদেশে পাচারের চেষ্টা করেছেন। এমত অবস্থায় রাষ্ট্রের ক্ষতি আশঙ্কা করে তার সকল সম্পত্তি ক্রয়ের আবেদন করেন দুদক কর্মকর্তা। আদালত এরই প্রেক্ষিতে মানি লন্ডারিং আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালার আলোকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে এখন বড় সমস্যা মুদ্রাস্ফীতি। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনের 14 দলের বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শামীমা আক্তারের প্রতিবেদন, জানাচ্ছেন জুবায়ের আজিম। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে 14 দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের পর এটি প্রথম বৈঠক। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তিকে আরো সংঘবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বিদেশে বসে যতই ষড়যন্ত্র করুক, মুরব্বি ধরুক, তাতে কোনো লাভ হবে না। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরো সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। এটা এসে গেছে, কারণ জয় বাংলাও নিষিদ্ধ ছিল, আজকে জয় বাংলার স্লোগান চলে এসেছে। জাতির পিতার নামটা ইতিহাসের থেকে মুছে গিয়েছিল, সেটাও ফিরে এসে ইতিহাস বিকৃতিটা আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি। 7ই মার্চের ভাষণও তো নিষিদ্ধ ছিল, সেটা আন্তর্জাতিক সম্মান পেয়েছে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তার মর্যাদা পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, করোনা মহামারীর পর যুদ্ধে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় সারা বিশ্বেই মুদ্রার স্থিতি বেড়েছে, বাংলাদেশও এর বাইরে নেই। তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে। আজকে গাজায় যে ঘটনাগুলি ঘটছে, যেভাবে মানুষ হত্যা এবং নারী হত্যা, শিশু হত্যা, হাসপাতালে রীতিমতো গণহত্যা, আমরা এর প্রতিবাদ করি আন্তর্জাতিক পর্যায়ে। আমি যেখানে যাই, আমার ইস্যু থাক আর না থাকা, আমি এটা প্রতিবাদ করি এবং যুদ্ধ বন্ধ করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিদেশি এয়ারবেজ বানাতে না দেয়ায় অনেকেই ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এদেশের মানুষ তার সাথে আছেন, তাই তিনি কাউকে ভয় করেন না। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। অর্থের ভাগাভাগির দ্বন্দ্বেই হত্যা করা হয়েছে এমপি আনোয়ার আজিম আনারকে। গোয়েন্দা প্রধান হারুনা রশিদ জানিয়েছেন, 13 মে 30 মিনিটে শেষ হয় কিলিং মিশন। লাশ গুম করতে আলাদা করা হয় হাড় মাংস। মূল পরিকল্পনাকারী শাহিন পরিকল্পনা বাস্তবায়নে চুক্তি করেন 5 কোটি টাকার। নিউটাউনের বাসায় আনারকে ডেকে আনার দায়িত্ব দেওয়া হয়েছে শিলাস্তি রহমানকে। বিস্তারিত জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব।
ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার জট খুলতে শুরু করেছে। ঘটনার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ দুপুরের সংবাদ সম্মেলনে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের সেখানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংসের সাথে হাড্ডি আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে। গোয়েন্দা প্রধান জানান 13 মে 30 মিনিটেই শেষ করা হয় কিলিং মিশন। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। মূল পরিকল্পনা করেন শাহিন, অংশ নেয় আরো 5 থেকে 6 জন। ফ্ল্যাট নম্বর 2B1 হাউস নম্বর 17 রোড নম্বর 65 গুলশান 2 এই বাসা। আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929 রোড নম্বর 32 ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই দুইটা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায়। হারুনুর রশিদ জানান এমপি আনারকে নিউ টাউনের বাসায় আনার দায়িত্ব পালন করেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। লাশ গুম করতে অবলম্বন করা হয় ভয়ঙ্কর পন্থা। তার গার্লফ্রেন্ড সেলেস্তি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে, যাকে রেখে আসছিল শাহিন, তার নাম হচ্ছে আমানুল্লাহ। কিন্তু এই আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না, সে কিন্তু সেখানে একটা নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সেজেছে, কিন্তু তার নাম কিন্তু আরেকটা। ওই যে নামটা, সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিল, তার নাম গলাকাটা পার্টির নেতা। সে তার বিরুদ্ধে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন এমপি আনারের হত্যাকারীরা চিহ্নিত, তদন্ত শেষ হলেই তালিকা প্রকাশ করা হবে। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। এই ঘটনা সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকায় এসেছে ভারতীয় গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন ভারতের গোয়েন্দা বিভাগের সদস্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, ঘটনা তদন্তে 2 দেশের পুলিশ একে অপরকে তথ্য দিয়ে সহযোগিতা করছে। খুব শীঘ্রই মরদেহ উদ্ধার করতে সমর্থ হবে পুলিশ। আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা এই যে অপরাধীর কথা শুনেছেন, এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন কোটচাঁদপুরের বাসিন্দা। এমপি আনারের বাল্যবন্ধু শাহিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নিয়ন্ত্রণ করেন এই এলাকার স্বর্ণ চোরাচালান। টাকার ভাগবাটোয়ারা নিয়ে আনারের সঙ্গে শহীদের দ্বন্দ্ব শুরু হয়। মিশন বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় আরেক বন্ধু চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত।
স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রায় মাসখানেক আগে ঝিনাইদহের কোটচাঁদপুরের এই বাগানবাড়িতে বসেই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা সাজায় তারই ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। সেই পরিকল্পনা অনুসারে 30 এপ্রিল বান্ধবী শিলাস্তি রহমান ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে নিয়ে কলকাতায় যান শাহীন। ভাড়া নেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ফ্ল্যাট। সেখানে আমানের সাথে 5 কোটি টাকা চুক্তিতে হত্যার দায়িত্ব বুঝে দিয়ে 10 মে ফিরে আসেন দেশে। পূর্ব পরিকল্পনা অনুসারে শাহীনের বান্ধবী শিলাস্তি রহমানকে দিয়ে সেই ভাড়া করা ফ্ল্যাটে ডেকে আনা হয় এমপি আনোয়ারুল আজিমকে। সেখানে 13 মে আমানুল্লাহ আমান ভাড়াটে খুনি ফয়সাল ও মোস্তাফিজ সহ 5-6 জন মিলে হত্যা করে এমপি আনোয়ারুল আজিমকে। এই হত্যাকাণ্ডের ঘটনার পর শাহীনের অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছে এলাকাবাসী। বেরিয়ে আসছে শাহীনের অন্ধকার জগতের নানা কাহিনী। এর আগে ভাটা ছিল, ভাটা নষ্ট করে বাংলো করেছে, তারা ওরা চোখে ঠিক মতো দেখিনি কোনোদিনই। ওই শুনেছি শাহীন মেয়ে ছেলে নিয়ে এসে ভালো ভালো লোক ভিডিও করে ইনি জিম্মি করে, ইনার দ্বারা এমন কোনো কাজ নেই যে হয় না। এর মাদকের ব্যবসা, এর ইয়াবার ব্যবসা, এর স্বর্ণের ব্যবসা, এমন কোনো বিজনেস নেই করে না। শাহীন মিয়ার দেশে আইনি আওতায় এনে সুষ্ঠু একটা বিচার আমরা চাচ্ছি। আর একজন সংসদ সদস্যের এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা। স্থানীয় নেতাকর্মী সহ শাহীনের ভাই পৌর মেয়রও চাই এই হত্যাকাণ্ডের বিচার। আমি এখনো এটা রিলাই করতে পারছি না, যে বিশ্বাস করতে পারছি না যে আমার ভাইয়ের একটা কাজের সাথে জড়িত থাকতে পারে। তবে যদি তদন্তের সত্যতা মেলে তখন তারা আমার অস্বীকার করার থাকবে না। তবে পুলিশ বলছে শাহীন মাঝে মাঝেই দেশে আসতেন এবং তার বাগান বাড়িতে থাকতেন। তবে এখানে কে বা কারা আসতেন তার কোনো তথ্য নেই পুলিশের কাছে। এই হত্যাকাণ্ডের পর শাহীনের বিষয়ে সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 2 তলা একটা ভবন আছে যেটা সম্ভবত ডুপ্লেক্স। তো এখানে কে কারা কখন আসতো এটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে ওরকম তথ্য নাই। আমরা বিষয়টাকে এখন সম্পূর্ণ গোয়েন্দা নজরদারিতে রাখছি। এমপি আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন 1991 সাল থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 379 ইস্ট হেভেন স্ট্রিট ব্রুকলিন এলাকায় থাকেন। সে মাদক, স্বর্ণ চোরাচালান সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। এমপি আনার হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন উল্টোটা হলে বড় চাপে পড়তো বাংলাদেশ। আর এখনও লাশ উদ্ধার করতে না পারাকে কলকাতা পুলিশের বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সাবেক মূল পুলিশ মহাপরিদর্শক। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত সরকার কিছু না জানারও কারণ দেখছেন না তারা। সাদাত নিশাদের রিপোর্ট। ভারতের গুরুত্বপূর্ণ ও পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম শহর পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন। পরিকল্পিত এই শহরেই অনেকটা প্রকাশ্যে খুন হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন পার হলেও এখনও এমপি আনারের মরদেহ উদ্ধার করতে পারেননি কলকাতা পুলিশ। সেদেশের সিআইডি তৎপরতা লক্ষ্য করা গেলেও আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি ভারত সরকার। এই হত্যার পেছনে রহস্য কি, আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেনই বা নিরাপত্তাহীনতায় ছিলেন এই সাংসদ, সে বিষয়ে উঠেছে নানা প্রশ্ন। এমন হত্যাকাণ্ডে ভারত কোনোভাবেই দায় এড়াতে পারেন না বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমাদের দেশে হয়তো মেম্বার অফ পার্লামেন্ট বিদেশি মারা যায়নি, কিন্তু বিদেশি মারা গেছে এরকম ঘটনা তো ঘটেছে, তাই না? সন্ত্রাসী কার্যকলাপে বিদেশে মারা গেছে, সেটাও হয়েছে। আমার মনে হয় না ওইভাবে দেখা ঠিক। কথা হচ্ছে যে ভারতের জন্য তো একটা ইমেজ সংকট। একটা মেম্বার অফ পার্লামেন্ট এরকম ভাবে নিহত হলো, এবং যেভাবে নিহত হয়েছে, যে চিত্রটা আমরা খবরে দেখছি, সেটাও তো একটা ভয়ঙ্কর বিষয়। অপরাধ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে যেমন বিভিন্ন দেশের নাগরিকদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ভারতেও বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তা জরুরি। যেহেতু একটা নিরাপত্তার ঘাটতি সেখানে তৈরি হয়েছে, তার মানে চাইলে ওখানে গিয়ে কাউকে হত্যা করা যায়, তো সেটি তো নিশ্চয়ই এটি পশ্চিমবঙ্গ বলুন বা সার্বিকভাবে ভারত সরকারকেও ভাবাবে। সুতরাং এই বিষয়টা তারা আলাদাভাবে দেখবে বলে আমার কাছে মনে হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় ভারতে যাওয়া অবহিত করা জরুরি ছিল উল্লেখ করে সাবেক আইজিপি AKM শহীদুল হক বলেন, এমপি আনারের হত্যায় ভারতে কেউ জড়িত কিনা তা দ্রুত খুঁজে বের করার দায়িত্ব দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দায়িত্বশীল ব্যক্তি হলে আপনি দায়িত্বশীল ভাবে চলবেন। আপনি নিজে যদি মনে করেন যে আপনার নিরাপত্তা বিঘ্ন হতে পারে, আপনার শত্রু আছে, তাহলে সেটা আগে থাকতেই আপনি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। গেল 12 মে চিকিৎসার কথা বলে দর্শনা সীমান্ত দিয়ে ভারত যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
সংবাদ রাতে আরও থাকছে, নিজ জন্মস্থানে মার সাথে দাফন হলেন ইব্রাহিম রাইসির, শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল। আগামী 4 জুলাই পর্যন্ত জামিন পেলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চান তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে নানা কর্মকাণ্ডে অংশ নিতে স্থায়ী জামিনের আবেদন করেন তার আইনজীবী। বারবার হাজিরা দিতে উদ্বেগ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এতে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এম এ আজিমের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জামিনের মেয়াদ শেষ হওয়ায় আবারও হাজির হন শ্রম আপিল ট্রাইব্যুনালে। এ সময় মেয়াদ বাড়িয়ে স্থায়ী জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে 4 জুলাই পর্যন্ত জামিন দেন আদালত। বারবার হাজিরা নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানান আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। আর ডক্টর ইউনূস উদ্বেগ প্রকাশ করে জানান, মামলার বিচার প্রক্রিয়া তার স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। এতে ইচ্ছে থাকলেও দেশের জন্য কিছুই করতে পারছেন না। প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এতে ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানাহেস্টার মধ্যে রাখা হচ্ছে, সেটা দেশের মানুষ ঠকছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম জানান, ডক্টর ইউনূস সাজাপ্রাপ্ত আসামি, তার মুখে দেশের ভাবমূর্তির কথা মানায় না। উনি আপিল করে গ্রিভান্স করেছে আমার সাজাটা বাতিল করা হোক, কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে? আর শ্রম আদালতের আইন ভঙ্গের জন্য ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, এটা তো আজকে নতুন না। গেল 16 এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত হন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নিজ জন্মভূমি মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন তিনি। প্রেসিডেন্টকে বিদায় জানাতে জড়ো হন লাখো জনতা। দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাইসিকে জানানো হয় শেষ বিদায়। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। যেন এক টুকরো জনসমুদ্র, সবার গায়ে শোকের প্রতীক কালো পোশাক। উদ্দেশ্য একটাই, প্রিয় নেতা রাইসিকে বিদায় জানানো। কেঁদে ও ধর্মীয় কিতাব পড়ে দোয়া করা হয় সাবেক এই প্রেসিডেন্টের জন্য। রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে। সেখানে হয়েছে শেষ ঠিকানা। শহরটির ইমাম রেজার মাজারে দাফন করা হয় রাইসিকে। এই মাজারেই 3 বছর খাদেমের দায়িত্ব পালন করেছিলেন ইরানের সাবেক এই প্রেসিডেন্ট। বৃহস্পতিবার তেহরান থেকে মাশহাদে আনা হয় রাইসির মরদেহ। তেহরানের রেভলিউশনারি স্কোয়ারে রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের জানাজা অনুষ্ঠিত হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির ইমামতিতে জানাজায় অংশ নেন লাখো মানুষ। এর আগে ঐতিহাসিক কুম শহরে আরেক দফায় জানাজা অনুষ্ঠিত হয়। আর প্রথম জানাজাটি হয় ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে। গেল 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান রাইসি। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান ছাড়াও আরও বেশ কয়েকজন। দুর্ঘটনায় প্রাণ হারান আকাশযানটিতে থাকা সবাই। 16 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর পাহাড়ি এলাকা থেকে মিলে তাদের মরদেহ। আব্দুল্লাহ আল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। দেখছেন সংবাদ রাত। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদিকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইমের নিষেধাজ্ঞা বেড়েছে। এছাড়া বাফুফের আরও 3 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে ফিফা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়াদি নিয়ে তদন্ত করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তদন্তে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। সোহাগ ছাড়াও আরো কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা। সেই তদন্তের চূড়ান্ত রায় বৃহস্পতিবার প্রকাশ করে ফিফা। দেশে ফুটবলের উন্নয়নে ফিফার দেয়া ফান্ডের অনিয়ম করায় বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদিকে জরিমানা করা হয়। তাকে 10,000 সুইস ফ্রাঁ বা 13 লাখ টাকা জরিমানা গুনতে হবে। তার বিরুদ্ধে ফিফা প্রতিবেদনের 14 নম্বর ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়, যে ধারায় সাধারণ কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে উল্লেখ করা হয়। এদিকে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। সঙ্গে 20,000 সুইস ফ্রাঁ বা প্রায় 25.5 লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে ফান্ড অনিয়মের দায়ে তাকে ফিফা 2 বছরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং 10,000 সুইস ফ্রাঁ জরিমানা করে। শাস্তির আওতায় এসেছেন বাফুফের 2 কর্মকর্তাও। সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধের পাশাপাশি 10,000 সুইস ফ্রাঁ বা প্রায় 13 লাখ টাকা জরিমানা করে ফিফা। বাফুফের ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান শরীফকে সাজা দেয়নি ফিফা, তবে তাকে ভবিষ্যতে কোনো ভুল না করার জন্য সতর্কবার্তা দিয়েছে। এছাড়া ফিফার ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। প্রতাপ কোচ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদটাতে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে 145 রানের টার্গেট ব্যাটিংয়ে বাংলাদেশ, শরীফুল, মুস্তাফিজ ও রিশাদের জোড়া উইকেট। বাংলাদেশ ব্যাংক সমবায় সমিতিকে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক গভর্নর ডক্টর সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানী এক হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ব্যাংক খাত নিয়ে এই সংলাপে তিনি মন্তব্য করেন, ব্যাংকিং খাতে সুশাসনের অভাবে সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা কমছে বলে জানান সিপিডির নির্বাহী পরিচালক। আর সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেন, এই মুহূর্তে দরকার ছিল না IMF এর ঋণ। বিস্তারিত আমিনা প্রণামীর প্রতিবেদনে। অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে, কিন্তু গেল কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া বিভিন্ন নীতিমালা প্রশ্নবিদ্ধ করে তুলছে পুরো ব্যাংক খাতকে। কারণ 2022 সালের শেষে দুর্দশাগ্রস্ত ঋণ দেখানো হয় 3,78,000 কোটি টাকা। সিপিডি আয়োজিত সংলাপে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পুরো ব্যাংকিং ব্যবস্থাপনা পদ্ধতিকে নষ্ট করছে। কেন্দ্রীয় ব্যাংকের যে স্বাধীনতা সেটা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে এবং যার ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তেমন আমরা কোনো কিছু লক্ষ্য করছি না। ঋণ দেয়া ও নেয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টির নেতা। আমার কমপ্লেইন এগেইনস্ট বাংলাদেশ ব্যাংক ইজ দিস, দ্য ওয়াই ইট টুক ইউ। আপনি পাবলিকলি বলতেছেন যে এই ব্যাংকটা খারাপ, ঠিক আছে, পাবলিক ইজ হ্যাজ অলসো দ্য রাইট টু নো অন হোয়াট বেসিস ইউ হ্যাভ সেড ইট, হোয়াট আর দ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। তারপরে আপনি বলছেন এদেরকে দিবেন। আপনি যারা এই কাজটা করেছে 4,000-5,000 কোটি টাকা যারা লুটপাট করেছে বা লুটপাটের সাথে লুটপাট তারা না করলো, তারা তার সাথে সম্পৃক্ত ছিল, তাদের কি হবে কোনো কিছু তো বলছেন না। আর সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে IMF কে গুরুত্ব দেওয়ার কিছু নেই। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এর এত চর্চা হয় এই দেশে, দে আর নট হোয়াট ডু ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়, তারা রুটিন ভিজিটে আসে। They are public servants like we are, international public servants. They are bound by the rules and regulations. যে চার্টারে আমরাও সই করেছি, আমাদের সম্মতি ছাড়া তারা আসতে পারবেন না। আর বাংলাদেশ ব্যাংকের হুটহাট নীতি পরিবর্তনের কঠোর সমালোচনা করেন সাবেক গভর্নর। বলেন, ব্যবসার মতো খেলাপি ঋণও মডেলে পরিণত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর, অর্থাৎ যৌথভাবে বোধহয় তারা ডিসিশন নেয়। বর্তমান ব্যাংকিং খাতে প্রাতিষ্ঠানিক সমস্যা ও দুর্বলতা রয়েছে বলে জানান আলোচকরা। রাজনৈতিক সমস্যাতেও এটা পরিণত হবে, সুতরাং আমরা সবাই চাই যে সেই জায়গাটা যাতে এটা না যায়। আমিনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।